নির্বাচন নিয়ে আস্থা আর সংশয়ের দোলাচল। ঘোষিত সময়ে ভোট কেউ ঠেকাতে পারবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন ও গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে মানুষ। ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে পরিণত করার আহ্বান সালাউদ্দিনের। কুমিল্লা থেকে দুজনকে গ্রেফতার করেছে র্যাব। চাঁপাইনবাবগঞ্জে দুই মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু। ঘটনা তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। খুলনায় কৃষি ব্যাংকের লকার ভেঙে 16 লাখ টাকা চুরি। ভোলাগঞ্জে পাথর লুটে আটক আরো 5। চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু। বাঁচবে সময়, সাশ্রয় হবে 300 কোটি টাকারও বেশি। পুরো খবর। নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে সরকারের দ্ব্যর্থহীন ঘোষণা। তারপরও রাজনীতির মাঠে এ নিয়ে সংশয় কারো কারো কণ্ঠে। এমন অবস্থায় সাধারণ মানুষেরও ভাবনা মিশ্র। তবে চ্যানেল 24-কে দেয়া সাক্ষাৎকারে প্রেস সচিব বলছেন নির্বাচন হবে ঘোষিত সময়েই, এতে কোনো সন্দেহ নেই। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। বছর আগে এদিনে জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পায়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেন নির্বাচন কমিশন 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। শুধু দেশেই নয়, দেশের বাইরেও আন্তর্জাতিক ফোরামে সরকার প্রধান বলেছেন ঘোষিত সময়ে নির্বাচন হওয়া নিয়ে নিজের অঙ্গীকারের কথা। We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. তবে রাজনীতির মাঠে কারো কারো কণ্ঠে নির্বাচন নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায়তারা ষড়যন্ত্র চলছে। কেউ কেউ বলেন, হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। স্বৈরাচারের যে কথা ছিল সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। যাদের জন্য এই রাজনীতি, যাদের জীবন জীবিকায় সচল দেশের অর্থনীতি, সমাজের এই শ্রেণীর মানুষের ভাবনা কি জানতে চাই তাদের কাছে। কেউ কেউ সন্দেহ দেখছেন, কারো কারো বিশ্বাস সরকারের প্রতি। এই যে একজন যদি বলে যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না, এরকম আরো 5 জন দাঁড়াইবে, আরো 45 জন দাঁড়াবে, এটার সাথে যোগ হবে। পরে তারা উপদেষ্টারা বলবে না না, সঠিক নির্বাচন আরো পিছিয়ে দেবে। নির্বাচনটা দিলে দেশটা একভাবে নিয়ন্ত্রণে আইতো। সরকার যেন এই অতীতের সরকারগুলোর মতো ক্ষমতা আঁকড়ে ধরে না রাখতে চায়। আমাদের মনে হয় সরকার যখন ডিক্লেয়ার দিতে তখন হয়ে যাবে। সরকার প্রধানের দ্ব্যর্থহীন এমন ঘোষণার পরও কেন উঠছে এই বাক্যালাপ? প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ব্যাখ্যায়, অতীতে সরকারের প্রতি আস্থাহীনতার রেশের ফলে কেউ কেউ এমন চিন্তা করছেন। যেহেতু 15 বছর ভোট দিতে পারেনি, এই সংশয়টা আছে। বাট আমরা আবারও বলছি, ভোট ভালো হবে, ফেস্টিভ মুডে হবে, ফ্রি ফেয়ার হবে, শান্তিপূর্ণভাবে হবে। এবং শান্তিপূর্ণ হওয়ার জন্য যে ধরনের সিকিউরিটির প্রস্তুতি দরকার, আমরা সেই রকমই সিকিউরিটি নিচ্ছি। তার সাফ জবাব, সরকার ঘোষিত সময় হবে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা আমাদের জায়গায় একদম অভিষ্ট লক্ষ্যে ঠিক আছি। কোন লিডার কি বলছেন সেটা বিষয় না। পুরো বাংলাদেশের মানুষই অধীর আগ্রহে একটা ভালো ইলেকশনের জন্য অপেক্ষা করছেন। এবং আমরা বারবার বলছি, ইলেকশন ফেব্রুয়ারির রোজার আগে হবেই। এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। জানা যায়, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার সর্বোচ্চ সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবেন নির্বাচনের সময়। তবে তারা হবেন না 14, 18 কিংবা 24-এর মতো সাজানো বিদেশি পর্যবেক্ষক। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। যথাসময়েই হবে নির্বাচন, কেউ ঠেকাতে পারবে না। এটি কেউ করতে এলে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করা হবে। এসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না। চাঁদাবাজির নানা অভিযোগ প্রসঙ্গে বলেন, দেশে যত বড় চাঁদাবাজি থাকুক তাকে আইনের আওতায় আনা হবে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ইস্যুতে
প্রশ্ন করলে এড়িয়ে যান তিনি। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে। জনগণ দেশন চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করবে। ইনিয়ে বিনিয়ে কথা বলে যারা নির্বাচন বিলম্ব করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয়। নয়াপল্টনে যুবদল আয়োজিত দোয়া ও আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, দেশ জাতি নির্বাচন এবং গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে। যারাই নির্বাচন বিলম্বের জন্য বিভিন্ন ধরনের কথা বলছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে দেশের জনগণ। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হলে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে পরিণত করারও আহ্বান জানান বিএনপি নেতা সালাউদ্দিন। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায়। তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। শিশাবারের লাউঞ্জের ভিতরে কে কোথায় বসবে এমন ঠুনকো কারণেই বনানীতে খুন হন রাহাত হোসেন রাব্বি। এই ঘটনাতে সরাসরি জড়িত দুজনকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব। আজ উত্তরায় এক সংঘর্ষে কুমিল্লা থেকে মাকসুদুর রহমান হামজা এবং অন্য আসামি মুন্নাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় শিশা লাউঞ্জের মালিক ইব্রাহিম পলাতক রয়েছে। 14 আগস্ট ভোরে বনানীর 360 শিশাবারে রাহাতকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। অজ্ঞাতনামা কয়েকজন আসামিও আছে, প্লাস ইব্রাহিম খলিল এখনও পলায়ন অবস্থায় আছে। তো আমরা তাদেরকে ধরার জন্য অভিযান কার্যক্রম পরিচালনা করছি। হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে কিনা এটা এখনও আমরা জানতে পারিনি, এটা আরও গভীরতর তদন্তের মাধ্যমে হয়তো বের হয়ে আসবে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের একটি মাদ্রাসায় 2 ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ভোরে শেফালি হাফিজিয়া মহিলা মাদ্রাসা থেকে উদ্ধার করা হয় তাদের মরদেহ। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে 12 জন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ জামিলা খাতুন এবং তানিয়া আক্তার নিশি নামের 2 শিশু পেটে ব্যথার কথা বলে। এরপর তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পুলিশ জানায়, ঘুমন্ত অবস্থায় 2 শিশুই বমি করছিল। মৃত্যুর কারণ উদ্ঘাটনে অনুসন্ধান চলছে। যেহেতু সবাই ঘুমেছিল, 2 জন বিষক্রিয়া আক্রান্ত হলো, বাকিরা হলো না, 2 জন হলো, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এসে যায়। এই জন্য নিশ্চিত হওয়ার জন্য তাদের মর্গে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে। খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের রূপসাঘাট শাখায় গেটের তালা ও ভল্ট ভেঙে প্রায় 16 লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। জিজ্ঞাসাবাদের জন্য 3 জন নিরাপত্তা কর্মীকে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। ব্যাংক ম্যানেজার কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার কার্যক্রম শেষে ব্যাংক বন্ধ হয়ে যায়। শুক্রবার রাতে খবর পান ব্যাংকের তালা ও ভল্ট ভেঙে টাকা চুরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের ধারণা, চুরির সময় ব্যাংকে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না। চুরি যাওয়া টাকা উদ্ধারে অভিযান শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই যারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী তারা বাইরে ছিল। এই সুযোগে হয়তোবা কিছু কতিপয় দুষ্কৃতিচারী চোর বা তারা আসলে এই সুযোগটা নিয়ে কিছু টাকা পয়সা চুরি করছে। প্রাথমিকভাবে আমাদের কাছে এটা মনে হচ্ছে। সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এর আগে পাথর লুটের ঘটনাতে অজ্ঞাতনামা 1500 থেকে 2000 জনের নামে মামলা করেছেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। মামলার এজাহারে বলা হয়, 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে কিছু দুষ্কৃতিকারী অবৈধভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করেছে। এই মর্মে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। যারা এই ঘটনায় জড়িত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। অন্যদিকে গত 3 দিনে লুট হওয়া প্রায় 1 লক্ষ ঘনফুট পাথর জব্দ করেছে প্রশাসন। বাকিগুলো উদ্ধারে অভিযান চলছে। শুরু হয়েছে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ। সকালে
চট্টগ্রামের পতেঙ্গায় ডিসপ্যাচ সেন্টারে সিডিপিএল প্রকল্পের উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। ৩,৬৫৩ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। পদ্মা অয়েলের মাধ্যমে চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত ২৫০ কিলোমিটারের এই পাইপলাইন স্থাপন করে সেনাবাহিনী ১৪ কনস্ট্রাকশন ব্রিগেড। প্রকল্পটি চালুর ফলে তেল পরিবহনের সময় বাঁচবে ৩৬ ঘন্টা, সাশ্রয় হবে প্রায় ৩২৬ কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী ও বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী নগরীর একটি বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। সকাল থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানটিকে ঘিরে রাখে তারা। কোচিং সেন্টারটি পরিচালনা করেন সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ। অভিযানে এখন পর্যন্ত 2টি বিদেশি এয়ারগান, পিস্তল, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছে, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই, বিস্তারিত পরে জানানো হবে। দর্শক, এই অভিযানের সবশেষ তথ্যটি জানবো রাজশাহী থেকে। আমার সঙ্গে তথ্য নিয়ে যুক্ত হয়েছেন সহকর্মী আবরার শাহিদ। আবরার, এখন পর্যন্ত অভিযান চলমান, সকাল থেকেই একই অবস্থা। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে তারা ব্রিফ করবে, তবে ব্রিফ এখন পর্যন্ত হয়নি। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এইখানে AHM খায়রুজ্জামান লিটনের বাবার বাড়ি মূলত কাদিরগঞ্জ এলাকায়, এবং মসজিদের ঠিক সামনাসামনি তার চাচা এবং অন্যান্য স্বজন তাদের বাড়ি রয়েছে, এবং তারই চাচাতো ভাই যিনি ডক্টর ইংলিশ নামে একটা কোচিং সেন্টার চালাচ্ছিলেন। তো এই কোচিং সেন্টারেই মূলত টার্গেট করে সকাল থেকে সেনাবাহিনী অভিযানটি চালায়। কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি একটি বিস্ফোরক এখানে নিষ্ক্রিয় করা হয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে, তখন আসলে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে এখান থেকে। আর যে পুকুরটি দেখতে পাচ্ছেন পাশে, আমাদেরকে জানানো হয়েছে এই পুকুরেও কোনো অস্ত্র রয়েছে এমনটি সন্দেহ করছেন তারা, ফলে পুকুরেও ডুবুরি দিয়ে আসলে অভিযান চালানো হবে। তবে সেটি কখন নাগাদ কিংবা এই অভিযান আসলে কখন নাগাদ শেষ হবে সেটি কিন্তু পরিষ্কার করে এখনো তারা বলছেন না। তবে যে জিনিসগুলো পেয়েছেন তার একটি তালিকা সংবাদকর্মীদের হাতে এসেছে, যদিও এর কোনো ফুটেজ সেভাবে তারা এখনো নিতে দেননি। তো সেই তালিকার মধ্যে বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট NID মনিটর, দেশীয় অস্ত্র, এয়ারগান, একটি আগ্নেয়াস্ত্র এবং এছাড়া মদের বোতল 35টি উদ্ধার করেছেন বলে তারা জানিয়েছেন। তবে আমরা যতখানি জেনেছি ভেতরে দুজনকে এখানে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে। এখন তারা গ্রেপ্তার নাকি তাদের হেফাজতে রয়েছে সেটিও কিন্তু তারা পরিষ্কার করছেন না। যদিও এই অভিযানটিতে পুরোটাতে নেতৃত্ব দিচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেনাবাহিনীর একটি দল, এবং পরবর্তীতে আমরা দেখেছি নগর পুলিশের যারা CRT কুইক রেসপন্স টিম তারা এখানে এসেছে, এবং পুলিশের বোম ডিসপোজাল ইউনিট, এছাড়া র্যাবের সদস্যরা। তবে সবাই থাকলেও সেনাবাহিনী কিন্তু সবচেয়ে বেশি অভিযানটিতে পরিচালনা করছে, তাদের সংখ্যাটা বেশি। তো এখন পর্যন্ত তারা কিন্তু উৎসুক জনতা সামলাতে অনেকটাই হিমশিম খাচ্ছেন এবং বলছেন যে অভিযান শেষ হলে তারা জানাবেন। তবে অভিযানে এখন পর্যন্ত যা পাওয়া গেছে তার শর্ট লিস্টের বাইরে খুব একটা বেশি তথ্য তারা দেননি, এবং তারা বারবার বলছেন যে অভিযানস্থল থেকে সরে যাওয়ার কথা বলছেন, এবং তারা বলছেন যে শেষ হলেই খুব দ্রুতই তারা এটি জানাবেন। তো তানভীর, মোটামুটি আমার কাছে এই ছিল রাজশাহীর কাদিরগঞ্জ থেকে, এবং এখানে এখনো সেনাবাহিনী অভিযানটি চলছে, কখন শেষ হবে তারা কিন্তু জানাননি। জি আবরার, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আবরার শাহিদ জানাচ্ছিলেন রাজশাহী থেকে। পরে সংবাদটিতে যাচ্ছি। নওগাঁর আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও আত্রাই নদীর জোতবাজার অংশে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। কুড়িগ্রামে কমতে শুরু করেছে দুধকুমার, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তার পানি। তবে প্লাবিত এলাকায় দুর্ভোগ কমেনি। রংপুর, নীলফামারী ও চাঁপাইনবাবগঞ্জেও কমছে নদ নদীর পানি, আর ফরিদপুরে বেড়েই চলছে 3টি নদীর পানি। প্লাবিত চরাঞ্চলের সবজি ও ধান ক্ষেত, দেখা দিয়েছে গবাদি পশুর খাবারের সংকট। আজ শুভ জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মতিথি।
দিনটি উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকেশ্বরী মন্দিরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ পাঠ করা হয়। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। জন্মাষ্টমী উপলক্ষে দুইটায় ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। দর্শক, এবারে জানাবো এক্সপেল ডুয়েল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। চাঁদপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সরকারি এবং বেসরকারি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার বিকল্প নেই। চাঁদপুর জেনারেল হাসপাতাল, প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন ডেঙ্গু রোগী। একই অবস্থা ফরিদগঞ্জ, কচুয়া, হাজীগঞ্জ, মতলব ও হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও। স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি ঢাকাসহ বিভিন্ন স্থানে আক্রান্তরাও চিকিৎসা নিচ্ছেন নিজ এলাকায় এসে। ডেঙ্গু আক্রান্ত বাড়ছিলাম এক সপ্তাহ, পরে হসপিটালে এসে 5 দিন ধরে ভর্তি হচ্ছি। জ্বর ছিল, হাতা ব্যথা ছিল, আত্মা ব্যথা ছিল, ডাক্তারের কাছে নিয়ে আসছি। আসার পরে পরীক্ষা নিরীক্ষা দিছে, দিয়ে আর ভর্তি দিয়েছি। যাতে ডেঙ্গু রোগ যাতে না ছড়ায়, জন্য সবাই যার যার বাড়ির আশেপাশে যে আঙিনা যেখানে পানি জমা থাকতে পারে এরকম জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, যাতে মশা বংশ বিস্তার করতে না পারে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনে ওষুধ স্প্রে ও সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন। যদিও দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার বলছে সচেতন মহল। পৌরসভাতে আমরা মশক নিধন কার্যক্রম শুরু করেছি। আমরা এই লার্ভিসাইড আমরা নিক্ষেপ করছি, বিতরণ করছি, এবং এইটা আমরা মনে করছি যে এটা বেশি ইফেক্টিভ। আর পাশাপাশি আমরা যে ফগার মেশিন দিয়ে আমরা মশা নিধনের জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি। সরকারিভাবে আসলে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা প্রয়োজন, এবং একই সাথে আসলে জনগণের অনেক সচেতন হতে হবে, এবং এইটা প্রতিকারের চেয়ে প্রতিরোধের বিষয়ে আমাদেরকে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত। স্বাস্থ্য বিভাগ বলছে চলতি মৌসুমে চাঁদপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শতাধিক। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনো কারো মৃত্যু হয়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।